নমস্কার সুপ্রিয় দর্শক, আপনাদের সামনে আমাদের মূল আলোচনায় আসার আগে আমি কয়েকটি সংবাদ শিরোনাম আপনাদের সামনে তুলে ধরছি। ত্রিপুরায় বাল্যবিবাহ বন্ধ করেছেন ম্যাজিস্ট্রেট। 15 বছর বয়সী বিয়ে, ছেলের বয়স 2.5 বছর। বাল্যবিবাহের জাতীয় গড় 11%, আর ত্রিপুরায় 21%। ত্রিপুরায় বাল্যবিবাহ বাড়ছে, বাল্যবিবাহ রোধে উদ্যোগ। গোটা দেশে বাল্যবিবাহে তৃতীয় স্থানে রয়েছে ত্রিপুরা, ধলাই জেলাশাসক। আমাদের এই ক্যাপশন থেকে আপনারা বুঝতে পারছেন যে আমাদের আজকের আলোচনা আমরা কোন দিকে আলোকপাত করব। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে বাল্যবিবাহ রোধ আইন নিয়ে আমাদের আলোচনা। আমাদের মাঝে উপস্থিত আছেন নন্দিতা দত্ত এবং আইনজীবী সুলগ্না নন্দী। নন্দিতা দত্তের বিশেষ পরিচয় আমি দিতে চাই না, কারণ নন্দিতাদিকে আমরা সবাই কম বেশি চিনি। সাংবাদিক বলুন, সমাজকর্মী বলুন, প্রাবন্ধিক বলুন, লেখিকা বলুন, নন্দিতাদি সবচাইতে বড় কথা হচ্ছে সমাজের যেখানেই কোনো সমস্যা নন্দিতাদি তার ভালো মন নিয়ে সেখানে উপস্থিত হন এবং ওই সমস্যার সমাধানের জন্য ছুটে যান। আমার প্রথম প্রশ্ন নন্দিতাদিকে, কিশোরী বিবাহ বা বাল্যবিবাহ ত্রিপুরার অন্যতম একটি সামাজিক সমস্যা। আপনি এই সমস্যা উত্তরণের পথ কিভাবে খুঁজবেন? একটা কথা প্রথমেই বলবো যে সামাজিক সমস্যা এবং এর শেকড় ভীষণ গভীরে। শুধুমাত্র সমস্যা নিরসনের পথ এভাবে তো শুরু করা যায় না, তো একটু পেছন দিকে যেতে হয় কথাটা বলতে গেলে। কারণ আমরা পত্রপত্রিকা শুধু নয়, চারদিকের ফিসফাস বা অনেক সময় অনেকের কাছ থেকে যে সমস্ত আলোচনা উঠে আসে সেখানে দেখছি যে আমাদের রাজ্যে বাল্যবিবাহের একটা প্রভাব রয়েছে। এই কারণে বলছি, এটা তো সামাজিক ব্যাধি, গভীরভাবেই সামাজিক ব্যাধি, এবং এই সামাজিক ব্যাধির পেছনে যে কারণগুলো কাজ করে তার মূল যে জায়গাটা সেটা হলো আমাদের সচেতনতার অভাব। তো সচেতনতার অভাবগুলো যখন কোন জায়গায় আমরা সচেতন হব, সেখানে শিক্ষা থাকবে, স্বাস্থ্য থাকবে, অর্থনৈতিক পরিস্থিতি থাকবে, সংস্কৃতি থাকবে, সব কিছুই থাকে। তো বিস্তারিত যখন কথা বলবো সেখান থেকেই উঠে আসবে সমস্যা নিরসনের পথ। তবে এই সমস্যাগুলো থেকেই বেরিয়ে আসার জন্য আমরা যেভাবে রাজ্য সরকার বলুন বা জাতীয় স্তরে যে কাজগুলো হচ্ছে, বিভিন্ন এনজিও এবং সরকারি ব্যবস্থাপনায় যারা কাজ করছেন, নিরসনে যে কাজগুলো করছেন, বিভিন্ন সময়ে আমরা দেখছি সমাজ থেকেই রাস্তাগুলো কিন্তু বেরিয়ে আসে। সেই রাস্তাগুলোতে আইনের একটা প্রভাব থাকে এবং আমরা জানি আইন আছে বলে আমরা আইনের দ্বারস্থ হতে পারি এবং আইনের সাহায্য নিতে পারি। আমরা আইনের দিকটাতে একটু পরে যাব, তার আগে নন্দিতাদিকে আরেকটি প্রশ্ন আমরা করি। আমরা দেখতে পাই যে শহর অঞ্চলের তুলনায় গ্রাম অঞ্চলে এই বাল্য বিবাহের প্রবণতা একটু বেশি। এইটা কেন, বা এর ঠিক কী কারণ রয়েছে? এই যে শহর অঞ্চল গ্রাম অঞ্চল তুমি কিন্তু প্রথমেই ভাগ করে দিলে, কারণ আমরা কি দেখি, শিক্ষা বলো, স্বাস্থ্য বলো, যাতায়াত ব্যবস্থা বলো, সাংস্কৃতিক যোগাযোগ বলো বা সামাজিক পরিস্থিতি বলো, এখন ইন্টারনেট বা বিশ্ব হাতের মুঠোয়, সমস্ত কিছুর পরেও গ্রাম কিন্তু কিছুটা পিছিয়ে আছে। যদিও আমরা জানি ভারতবর্ষের প্রাণ গ্রাম, তারপরেও কিন্তু গ্রাম পিছিয়ে আছে। তো এখন গ্রামে কি হয়, একটা মেয়ে যেইমাত্র একটু বড় হচ্ছে, আশেপাশের বাড়ি থেকে বলতে থাকে, আরে তোমার মেয়ে তো বড় হয়ে গেছে। বাবা মার মনে অনেক সময় সেই ভাবনাটা না থাকলেও, এবং অনেক সময় দেখা যায় যে বাড়ির আত্মীয় স্বজন, ঠাকুমা দাদু অনেক সময় বলেন এইরকম যে আমরা তো বেশি দিন থাকবো না, যদি বিয়েটা দেখে যেতাম। এই যে ভাবনাগুলো, এগুলোর গ্রামাঞ্চলে যেই প্রভাবটা, শহরে কিন্তু ওইভাবে হয় না। তার মূল কারণ কোথায়? এডুকেশন বা শিক্ষা। কারণ মেয়েটা যে স্কুলে যাবে, সেই স্কুলে যাওয়ার পরিবেশ, বাড়ি থেকে কত দূর স্কুল। গ্রামে এখন যদিও আমরা জানি আইন আছে যে বাড়ির 8 কিলোমিটারের মধ্যে স্কুলে যেতে হবে, বা স্কুলে বিভিন্ন ফেসিলিটিস যেন স্কুল ছুট না হয়, বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্প আছে এইরকম। ইভেন আমরা যেটা জানি 2006 সালের যে আইন নিয়ে সুলগ্না বলবে, আমি আইনের জায়গায় যাচ্ছি না। এত কিছু থাকা সত্ত্বেও গ্রামে কিন্তু এখনও একটা সামাজিক ভয় কাজ করে। আর সমাজের একটা অংশের মধ্যে আছে যাদের নাবালিকা
বা নাবালক বিয়ে হয়, আমরা কিন্তু শুধু নাবালিকা বিয়ের কথা, নাবালকদেরও বিয়ে হয়, ছেলেদেরটা প্রকাশ্যে ততটা আসে না যতটা মেয়েদের আসে, কারণ এটার সঙ্গে মেয়েদের শরীর স্বাস্থ্য মন জড়িত থাকে। তো সে কারণে আমরা দেখি শহরের মেয়েরা একটু কি বলবো, মেন্টালি হয়তো একটু এগিয়ে আছে, ওই জন্য ওদের বিয়ে দিয়ে দেবো বাড়ি থেকে বললেই হুট করে দেওয়া সম্ভব না, বা এটা জানাজানি হয়ে যায়। গ্রামের অনেক সময় দেখা যায় মেয়েটা নিজে জানেই না, গোপনে আত্মীয় স্বজন বা অভিভাবকরা বিয়ে ঠিক করলো, মেয়েটা স্কুলে যাওয়ার দিন হয়তো বললো আজকে স্কুলে যাবে না। এই সমস্ত কারণগুলোতে আমরা দেখি যে গ্রাম একটু হলেও পিছিয়ে আছে পিছিয়ে রয়েছে। বাল্য বিবাহ রোধ করার ক্ষেত্রে। ঠিক। মানে আপনার কথা ধরেই বলছি, এই যে অসাম্য, শহর এবং গ্রামের মধ্যে যে অসাম্য, এই অসাম্য দূর করার জন্যই আমাদের আইন। একদম। এবং আমাদের যে আইনটা রয়েছে, প্রহিবিশন অফ চাইল্ড ম্যারেজ অ্যাক্ট, যাকে আমরা PCMA বলছি, এই আইনটা আসলে কি, বা এর একটু বিস্তৃত আমরা আইনজীবী সুলগ্না নন্দীর থেকে শুনবো। একটু আমাদের বিষয়টা একটু বলুন। প্রথমত সকলকে নমস্কার। এই যে আইনের কথাটা যখন আমরা বলি, এই আইনের আগে আমাদের এই ইতিহাসে যেতে হবে। প্রথমে আইন ছিল চাইল্ড ম্যারেজ রেস্ট্রেন্ট অ্যাক্ট 1929-এ যে প্রথম আইনটা আসে, সেখানে বাল্যবিবাহর বয়সটা ছিল মেয়েদের ক্ষেত্রে 14 বছর আর ছেলেদের ক্ষেত্রে 18 বছর। এই আইনটাতে তারপর আবার অ্যামেন্ডমেন্ট হলো 1978-এ, তখন গিয়ে বয়সটা বাড়লো 18 এবং 21, যেটা এখনও চলছে। কিন্তু সেই আইনটা ঠিকভাবে কার্যকরী হচ্ছিল না বলেই এই নতুন আইনটা আসে, প্রহিবিশন অফ চাইল্ড ম্যারেজ অ্যাক্ট 2006 সালে এটা লাগু হয়। এবং এটার আন্ডারে বাল্যবিবাহকে খুব এফেক্টিভলি রোধ করা হয়েছে। এটার মূলত 3টে সেকশন খুবই কার্যকরী। প্রথম হচ্ছে সেকশন 4, তারপর সেকশন 5 আর সেকশন 13। এই 3টে সেকশনের মধ্যে দিয়ে খুব বেসিক যেগুলো পয়েন্টসগুলো ডিসকাস করা হয়েছে। প্রথম হচ্ছে সেকশন 4-এ, এখানে বলা হচ্ছে যে প্রথমে তো এই আইনটা আমাদেরকে বলছে যে কত বয়স থেকে কত বয়স, মেয়েদের ক্ষেত্রে 18 বছরের নিচে এবং পুরুষদের ক্ষেত্রে 21 বছরের নিচে যদি কোনো বিবাহ হয়, সেটাকে আমরা বাল্যবিবাহ বা চাইল্ড ম্যারেজ হিসেবে কনসিডার করি। সেকশন 3 বলছে যে এই ধরনের বিয়েগুলো ভয়েডেবল মানে ধরুন কোনো ছেলে বা মেয়ের বিয়ে হয়েছে এই বয়সের নিচে, এই আইনটা যবে থেকে শুরু হয়েছে এর আগে থেকে যে যে বাল্যবিবাহ হয়েছে সেইগুলো সবকে খারিজ করা যেতে পারে। আর যদি দিনে সেই মেয়ের 18 এবং বছর থাকে, তারা গিয়ে এটা করতে পারে। এরপর এই আইনে সেকশন বলছে যে একটা যে বালিকা ক্ষেত্রে তাকে মেনটেনেন্স এবং রেসিডেন্স দেওয়া হচ্ছে। মেনটেন্স মানে যে পরপোষ বুঝি, রেসিডেন্স মানে থাকার জায়গা। ক্ষেত্রে দেখা যায় নাবালিকাদের ক্ষেত্রে যে নিজের বাবা মা তাকে ফিরিয়ে নিতে না, এই বিপদ হয়ে যাওয়ার ফলেও, তখন কোথায় যাবে, কোথায় পাবে? সেকশন 4টা নাবালিকা মহিলাদের এবং মেনটেনেন্সের জন্য। সেকশন হচ্ছে যদি বাল্যবিবাহ থেকে কোনো সন্তান জন্ম নেয়, তখন সে কোথায় যাবে, তার বড় হওয়া, এটা সেকশন 5, যেটা চাইল্ড কাস্টাডি এবং তার মেনটেনেন্সের জন্য বলা হচ্ছে। আর সব থেকে প্রখরতম বা স্ট্রংগেস্ট হচ্ছে সেকশন 13। এটার মাধ্যমে বাল্যবিবাহকে কারা এবং কিভাবে প্রতিরোধ করতে পারে এবং আমাদের রাজ্য সরকার কি কি স্টেপস নিতে পারে, এটা বিস্তারিতভাবে লেখা আছে। যেরকম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এরা সুও মোটো কগনিজেন্স নিতে পারে। সুও মোটো বলতে তারা নিজেরা যদি কোনো খবর পায়, এবং এই খবর এমন না যে বালক বালিকার বাবা মাকেই দিতে হবে, কেউ পাড়া প্রতিবেশী, পাশের বাড়ি, পুলিশ অফিসার বা কোনো নিকটবর্তী আত্মীয়, বন্ধুর বাবা মা, যে কেউ এটা জানাতে আপনি যেটা বললেন এটা তো জেলা পর্যায়ের অফিসার, মানে আমরা যদি একটু মহকুমা বা ব্লক লেভেলে আসি, সেখানে অভিযোগটা আমরা কোথায় দায়ের করব? সেখানে গ্রাম পঞ্চায়েত, আচ্ছা, যিনি ওখানকার হেড, বা তহসিল অফিসেও জানাতে পারে, আচ্ছা, বা সরাসরি থানাতে গিয়ে জানালেও হবে। আচ্ছা। এই যে এটাকে এত ভাস্ট একটা অ্যাপ্রোচ দিয়েছে, যাতে যে কোনো ভাবে যে কেউ এই বাল্যবিবাহ আমি প্রতিরোধ করতে। একটা এই প্রসঙ্গে একটা বলি যে থানা বললে একটু ধরুন পুলিশ একটা ভয় আমাদের মনে কাজ করে।
ধরুন আমি থানাতে গেলাম না, আমি অন্যভাবে নেতিবাচকভাবে না নিয়ে বলছি, মানে অন্য অফিস, মানে যেটা আপনি বললেন, তাহলে তহসিল অফিসে আমরা যেতে পারি, মহকুমা শাসকের অফিসে যেতে পারি, অবশ্যই। বিডিও অফিসে যেতে পারি, মানে সরাসরি বিডিও বা এসডিএম বা পঞ্চায়েত সেক্রেটারি মানে বা এটা কি পঞ্চায়েত প্রধান করার জন্য? অভিযোগটা হ্যাঁ, করার জন্য। অভিযোগটা আচ্ছা, করার জন্য। আমি একটা কথা জিজ্ঞেস করি, আমরা তো নাবালিকা মানে বারবারই মেয়েদের কথা কাস্টাডি বা হুম। ছেলেদের ক্ষেত্রে সেটা কি হবে? ছেলেদের ক্ষেত্রেও এটা একইভাবে লাগু হবে। আচ্ছা, এটাও জানা যেহেতু ছিল। এটা হ্যাঁ। বালিকাদের ক্ষেত্রে বেশি হয়, হুম। সেই সূত্রে আমরা বালিকা শব্দটা বেশি ব্যবহার বেশি করছি। ব্যবহার করি। কিন্তু নাবালক ছেলেদের যে হচ্ছে না সেটা নয়, পার্সেন্টেজে কম, কিন্তু অবশ্যই আপনি এটা কথা হচ্ছে। প্রসঙ্গে একটা কথা বললেন যে অনেক ক্ষেত্রে পরিবার থেকেও একটা অনীহার জন্ম হয়, সেটাই আমি ওই জায়গাটাই দেখতে চাইছি। যে ধরুন আমাদের বলছে যে বাধ্যতামূলক বিবাহ আইন নিবন্ধন এক প্রকার ফোর্সফুলি করা, বা এই যে পিসিএমএ এই যে আইনটা জোরপূর্বক, এইটা সামাজিকভাবে কতটা গ্রহণযোগ্য হবে যদি জোরপূর্বক আমরা করি? মানে এইটাকে আমরা কিভাবে নিলে অনেক বেশি গ্রহণযোগ্য হবে সমাজের কাছে, ওই দিকটা একটু, আইনের দিকটাকে রেখে একটু বলুন আমাদের। প্রথম তাহলে আইনের দিক রাখতে গেলে প্রথমে মানুষ হিসেবে আমাকে নিজেকে এটা মেনে নিতে হবে যেটা ভুল। ঠিক। যখন আমি নিজেই এটা মানতে যদি না পারি যেটা ভুল, তাহলে এটা সংশোধন করার চিন্তা তো আমার মধ্যে আসবে না। ঠিক। তো সবার আগে আমাকে নিজে আইডেন্টিফাই করতে হবে যেটা ভুল। যখন আমি এটা আইডেন্টিফাই করব যেটা ভুল, তখন এটাকে বন্ধ করার প্রচেষ্টা নেব। আমরা এমন কাউকে অ্যাপ্রোচ করব যে এইটার ব্যাপারে কোনো স্টেপ নিতে পারে। এবং এই আইনে কিন্তু রিগোরাস ইমপ্রিজনমেন্ট, এটা একটা নন বেলেবল অফেন্স, এটা একটা নন বেলেবল শাস্তি। কগনিজেবল অফেন্স। রিগোরাস ইমপ্রিজনমেন্ট, মানে কঠোর সাজার হ্যাঁ, বিধান রয়েছে। রিগোরাস ইমপ্রিজনমেন্ট 2 ইয়ার্স প্লাস 1 লাখ টাকা ফাইন, উভয় যে কোনো একটাও দিতে হতে পারে বা দুটোই লাগু হতে পারে, ডিপেন্ডিং অন দ্য কম্পোজিট অফ দ্য ক্রাইম। তো আমরা মানে এই কথাটাতে বলি যে আমরা এখন আমাদের একটু ভাবনা থেকে সরে এসেছি, কারণ আমরা আগে বলতাম জেলখানা, এখন বলি সংশোধনাগার। তাই কঠোর সাজা দেওয়ার আগে আমরা সামাজিক কিছু মঞ্চ তৈরি করি, যেরকম আমাদের বালিকা মঞ্চ তৈরি হয়েছে। এই বিষয়টাতে নন্দিতা দিকে বলবো একটু আলোকপাত করার জন্য। বালিকা মঞ্চের কিন্তু সুফল আমরা পাচ্ছি, না হলে সারা ত্রিপুরায় 597টা স্কুলে কিন্তু বালিকা মঞ্চ কাজ করছে। এর মধ্যে একদম উল্লেখযোগ্য উদাহরণ আমরা যদি বলি, আমরা দক্ষিণ জেলার কথা বলি। এই প্রসঙ্গে আমি একটা কথা বলবো, এই বালিকা মঞ্চ যে বডিটা করা হয় সেখানে কিন্তু অভিভাবকরা যেমন থাকেন, ছাত্রছাত্রীদের একটা রিপ্রেজেন্টেশন থাকে, স্কুল কর্তৃপক্ষের রিপ্রেজেন্টেশন। এখন বালিকা মঞ্চে কেন সুফল হলো, বাবা মাকে বলতে পারছে না, বা মেয়েটা বাড়ির কাউকেই বলতে পারছে না, কিন্তু বাড়ি থেকে বিয়ে দেওয়ার একটা টেন্ডেন্সি টেরই পাচ্ছে না। যদি টের পায়, বাড়িতে ওর কথা কেউ শুনছে না, তো বালিকা মঞ্চে গিয়ে মেয়েটা যাকে বিশ্বাসযোগ্য মনে করেন টিচারদের মধ্যে, স্কুলে এরকম বন্ধু সুলভ স্যার দিদিমণি থেকেই যান, যাদের বলা যায় মনের কথা গিয়ে বলেন। তো ওই বলাতে, বা অনেক সময় দেখা যায় যে পাড়াতেও কেউ আছে যাকে বলা যায় যে আমি কথাটা বলবো, ওই যাকে বলল বালিকা মঞ্চের মধ্য দিয়ে সংগঠিত হলো ব্যাপারটা, যে গোপন থাকবে কিন্তু আমরা কাজ করছি, যারা জানছি আমরা বন্ধ করতে হবে যদি আগে জানা যায়। মানে তাহলে ব্যাপারটা এরকম দেখা যাচ্ছে যে বালিকা মঞ্চ একটা ভাইটাল রোল প্লে করতে পারে, মানে কঠোর আইনে না গিয়েও এই সমস্যার একদম মূল থেকে এবং সমাধান করা যায়। এবং আমি এই প্রসঙ্গে বলি, আমাদের রাজ্যের যে মেয়েটা ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে পারে বা হয়েছে ব্র্যান্ড অ্যাম্বাসেডর কোন ক্ষেত্রে, নাবালিকা বা মানে কি বলবো বাল্যবিবাহ রোধে, জ্যোৎস্না আক্তার। আপনারা সবাই জানেন 2023 সালে মেয়েটাকে বিয়ে দেওয়ার বন্দোবস্ত হয়ে গেছিল। মেয়েটার কাছ থেকে তো পারমিশন নেওয়ার ব্যাপার নেই, তো ও নিজে জায়গা মতো গিয়ে বলেছে, এবং জেলা শাসকের তরফ থেকে বিভিন্নভাবে ওর অভিভাবককে সহজে কেউ বোঝে, এবং বিয়েটা বন্ধ হয়েছে। ও এখন পড়াশোনা করছে। 2024 সালে কিন্তু প্রধানমন্ত্রীর বাল সম্মাননা বা বাল পুরস্কার সেটা ও পেয়েছে। এবং আমার যেটা মনে হয়, শুধু এক জ্যোৎস্না আক্তারের নাম জানছি, অনেকেই মানে মনে মনে চাইছে যে আমি এখন কেন বিয়ে করব, যে কথাটা কেন বিয়ে করব, বিয়ে আমি করব না, আমি জীবনে দাঁড়াবো। অর্থনৈতিক স্বাধীনতার চাইতেও বড় কথা নিজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। 18 বছরের আগে আমরা যেহেতু জানি, সাবালক হই আমরা 18 বছরে,
এটা আমাদের একটা 18 বছরের আমরা যখন সাবালক হই আমাদের যে কোনো কিছু সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকে। এবং আচ্ছা, এই প্রসঙ্গে নন্দিতা দি আমি একটা কথা বলি। এই যে আপনি বললেন যে সাবালক বয়সের সিদ্ধান্তের বিষয়, মানে ওই সময়টা হচ্ছে আমাদের বয়ঃসন্ধিকাল। আমরা একটা মানে কমন ধারণায় দেখি যে বয়ঃসন্ধিকালের শারীরিক চাহিদাই মূলত এই বিয়ের কারণ। এইটা কি মূলত এই বিয়ের কারণ? না, একটু এই দিকটা যদি না আমাদের না সামনে না, তুলে এটা ধরেন। আমি বিভিন্ন সময় মানে যারা সাইকিয়াট্রিস্ট ওদের সঙ্গেও কথা বলেছি, অনেকের সঙ্গে কথা বলেছি। ব্যাপারটা কি হয়, হুজুগ। আর এখন সোশ্যাল মিডিয়ার যুগে বারবার বলতে হয়, ভালো দিকও আছে সোশ্যাল মিডিয়ার, যে ইভিল দিকগুলো সেখানে দেখা যায় রঙিন দুনিয়াটাকে দেখানো হয় বা সিনেমায় দেখা। আমাদের সবচেয়ে প্রভাব আমরা কোত্থেকে পাই? সিনেমা। কারণ খবরের কাগজ পড়ে এই যে আজকে জ্যোৎস্না আক্তারের কথা কজন জানে? জ্যোৎস্না আক্তারকে নিয়ে অনেক বেশি প্রচার বিভিন্ন জায়গায় হওয়া কজন জানে? কিন্তু আজকে যখন আমরা সিনেমার মাধ্যমে যদি দেখি যে একটা মেয়ে তার বিয়ে দেখানো হয়, অনেক সিনেমায় সিরিয়াল এগুলো দেখানো হয় যে বিয়ে বন্ধ করে নিজের বাবা মাকে বোঝাতে পেরেছে বা বাবা মাকে বোঝাতে পারেনি, পালিয়ে গিয়ে কোথাও একটা হোমে বা কোথাও আশ্রয় নিয়েছে, সেখান থেকে সে নিজে এস্টাবলিশড হয়েছে। এই যে নিজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, ওই ক্ষমতাটা অনেক মেয়ের থাকে না। কেন জানো? প্রথম কথা হলো তখন তো হুজুগ, তখন মাথায় রঙিন দুনিয়া, মানে বিয়ে হয়ে গেলে আমি মুক্ত। আচ্ছা, এই ক্ষেত্রে কি মানে আমাদের এই যে সামাজিক মাধ্যম ফেসবুক বা হোয়াটসঅ্যাপ বা টুইটার এই জাতীয় যে এর কি কোনো কুপ্রভাব রয়েছে বা খারাপ দিক ওই সমস্ত ছেলে মেয়েদের উপর যথেষ্ট পরিমাণ রয়েছে কি, বা কতটা রয়েছে না, আপনার মনে হয়? এইগুলো তো আজকাল আমরা হামেশাই দেখতে পাচ্ছি। কারণ ভালো জিনিসটা যদি 2% মানুষ গ্রহণ করে, 98% একটা বয়সে, শুধু বলবো না, এটার সঙ্গে শিক্ষার সম্পর্ক, পারিবারিক সচেতনতা। আজকে একটা ছেলে বা মেয়ে যখন বড় হতে থাকে তখন তার বাবা মা বা বাড়ির অভিভাবক যারা আছেন তারা নিজেরা যেটা করছেন, যেভাবে বোঝাচ্ছেন বা সোসাইটির জিনিসগুলো নিয়ে আলোচনা যখন তারা করছেন, সেটা তার ভেতরে শুধু আলোচনা মানে কথা বলে না, নিজেরা নিজেরা করছেন কাজগুলো, সেটা সব ক্ষেত্রেই দেখা যায়। তখন সেই বাচ্চাটার উপরে যেই প্রভাবটা ফেলে, একটা বন্ধু বান্ধব বললে পরে অনেক বেশি। সে যখন অনেক সময় শোনে তার বন্ধুর কারোর সঙ্গে কোনো সম্পর্কে জড়িয়ে পড়েছে, তখন অনেক রঙিন স্বপ্ন, দুনিয়া রঙিন, একবারও চিন্তা করে না সেই। তারপর অসম বয়স। আর সোশ্যাল মিডিয়াতে কি হয়, অনেক ক্ষেত্রেই আমরা দেখি আসলের চাইতে নকল জিনিসটা বেশি এসে যায়। অনেক সময় দেখা যায় প্রতারণার শিকার মেয়েটা হয়তো কোথাও গিয়ে ওয়েট করছে, ছেলেটা আসবে, এলো না, তারপর মেয়েটা থাকার জায়গা নেই, বাড়িতেও ফিরে আসতে পারছে না। এটা বিয়ে না হওয়ার আগে। আর বিয়ে হয়ে গেলে তারপর দেখা যায় কিছুদিন পরে ছেলেটা ছেড়ে চলে যাচ্ছে, সেই মেয়েটা কোথায় যাবে? মানে এই যে সমস্যাগুলো হচ্ছে, এটা অনেকটা ম্যাচিউরিটির অভাবের জন্য মানসিকভাবে ম্যাচিউরিটির অভাব। আচ্ছা, এই ক্ষেত্রে কি মানে আমাদের ধরুন আমাদের তো আইনগুলো রয়েছে, এবার আইনের কথা বললে আমরা একটু আদালত বা পুলিশ একটু ভয় আমাদের মনে তৈরি হয়। এই ভয়টা দূর করার জন্য আমরা সামাজিকভাবে, যেরকম একটা সময় স্কুলে লিগ্যাল লিটারেসি ক্লাব এরকম মানে আইন সম্পর্কে সচেতন করার জন্য এরকম হয়েছিল। আমি সুলগ্নার কাছে এই প্রশ্নটা নিয়ে যাব যে আদালতের বাইরে এই মানে সামাজিকভাবে আইনটাকে আমাদের মধ্যে মনের মধ্যে অনেক বেশি গেঁথে দেয়া এবং এদেরকে আইন সম্পর্কে সচেতন করা, কিন্তু একটা সোশ্যাল অ্যাপ্রোচ থাকবে আইনটা প্রয়োগের মধ্যে। ওই দিকটাকে আপনি একটু যদি তুলে ধরেন। আইনের সবচেয়ে বড় ওয়েপন যেটা হচ্ছে যে সোশ্যাল অ্যাকসেপ্টেন্স। সমাজে সামাজিকভাবে যখন একটা আইন অ্যাকসেপ্ট হচ্ছে না, তখন তার লাগুও কিন্তু সেইভাবে কার্যকরী বা সফল হচ্ছে না। যার জন্য আবার আমরা সেকশন 13-এ ফিরে যাব, যেখানে প্রতিনিয়ত তারা স্টেপস নিচ্ছে সোশ্যাল অ্যাওয়ারনেস করা, এডুকেশন দেওয়া স্কুল লেভেলে, বা যেরকম এটা তো দেখা যায় যে 80% চাইল্ড ম্যারেজেস রুরাল ইন্ডিয়াতেই হয়। তো ওই রুরাল জায়গাগুলোকে সেন্সিটাইজ করা, এমন শুধু কথার মাধ্যমে না, কিছু ডকুমেন্টারিজের মাধ্যমে। যেমন একটা খুব সুন্দর ডকুমেন্টারি আছে, আমাদের সকলের দেখা উচিত, সেটা হচ্ছে পার্চড। এটা খুব কম সংখ্যকভাবেই স্ক্রিনড হয়েছে, বাট এটা একটা বিশাল বড় সোশ্যাল ওয়েপন তাদেরকে বোঝানোর জন্য। সবসময় তো বই খাতা দিয়ে সবাইকে আমরা শিক্ষা দিতে পারি না, এটার বাইরেও ওই পার্ট সিনেমাটা আমাদের দেখিয়ে দিতে যে বাল্যবিবাহের বেশিরভাগটাই কিন্তু খারাপ। বিবাহর জন্য একটা আলাদা মানসিকতা, শারীরিক মানে হেলথ থাকা,
হেলদি থাকা মানে খুব শারীরিকভাবে প্রয়োজন। তৈরি হওয়া, হ্যাঁ, 18 বছরের নিচে শারীরিকভাবে, তো তৈরি হচ্ছে না। মানসিকভাবে এর তৈরি ফলে তো হওয়া। স্বাস্থ্যের দিকটাও মানে ঝুঁকি এসে যায়। অবশ্যই। মানে এইটা মানে টিনেজ ম্যারেজ, Teenage টিনেজ pregnancy, প্রেগন্যান্সি, teenage এটা মায়ের এবং pregnancy, শিশুর দুজনেরই স্বাস্থ্যের একটা এটার চূড়ান্ত মর্টিলিটি একটা রেট খারাপ প্রচন্ড দিক তৈরি বেশি। হয়। হ্যাঁ, শিশুর ক্ষেত্রে, মায়ের ক্ষেত্রে অনেক মারা চাইল্ড বার্থে মারা যাচ্ছে, মারা যায়, তখন হ্যাঁ। সেই শিশুরা অরফেনেজে এন্ড আপ করছে, কারণ ওই নাবালক যে বিয়ে করেছিল সেও তো বাবা হওয়ার জন্য রেডি নয়। ঠিক। তখন এখানে কে ভুগছে? সন্তানটা। ঠিক। তো সে অরফেনেজে আছে, কোনো সময় সে হয়তো প্রপার ভ্যাকসিনেশন পাচ্ছে না, মাটা নিউট্রিশন পাচ্ছে না, বাচ্চা ব্রেস্ট মিল্ক পাচ্ছে না। এটা একটা সোশ্যাল সার্কেল, যেটা একটা বলি বাটারফ্লাই, নেগেটিভ বাটারফ্লাই এফেক্ট। ঠিক। তো এটার থেকে বাঁচতে গেলে সমাজকেও মানতে হবে যে এটা ভুল, যার জন্য ছোট ছোট গ্রাউন্ড লেভেলে অ্যাওয়ারনেসটা আমাদের বাড়াতে হবে। আচ্ছা, আমি মাঝখানে একটা ঢুকে জিজ্ঞেস করি, তোমরা তো অনেক জায়গায় যাও, অনেক ইসে করো, এই নাবালিকা বিয়ের উপরে অ্যাওয়ারনেস কি লিগ্যাল এইড বা কিছু ওইরকম ভাবে কি হয় যেটা, বা তুমি যদি বলো আমাদেরকে একটু, আমরাও তো কাজ করি, তো সেক্ষেত্রে কিভাবে করলে আমরা সরাসরি পৌঁছে যাব মানুষদের কাছে? যেরকম মানে গ্রাম গ্রাম স্তরে, সরাসরি যেরকম door to আমাদের door। স্টেট হাইকোর্ট অফ ত্রিপুরা এরকম অনেক ইনিশিয়েটিভ নিচ্ছে। লোকাল অ্যাডভোকেটসদের, ধরুন যে ডিস্ট্রিক্টে প্র্যাকটিস করছে তাদের সাথে একটা ছোট গ্রুপ বানিয়ে সেখানে যাওয়া, এবং নট অ্যাজ অ্যান অ্যাডভোকেট, ড্রেসড অ্যাজ অ্যান অ্যাডভোকেট বাট নট অ্যাজ অ্যান অ্যাডভোকেট, তাদেরকে অ্যাপ্রোচ করা, মানে তাদেরকে সোশ্যাল ফ্রেন্ড হিসেবে যাবে। হ্যাঁ, তাদেরকে বোঝানো যে এই বয়সে বিয়ে ছাড়া তোমরা আর কি কি করতে পারো, যেটা তোমাদের মানুষ হিসেবেও তৈরি করবে, মানে আরো তোমাদের অনেক কাজ মানসিকতাও তোমাদের তৈরি করবে। জীবনে হ্যাঁ, রয়েছে। হ্যাঁ, যে মানে বিয়ে এই ক্ষেত্রে ছাড়াও। তাহলে একটা আপনাদের দুজনের কথা একটা বিষয় উঠে আসছে যে তাহলে মানে উই শুড স্টার্ট ফ্রম স্কুল, মানে একদম Absolutely. মানে আমাদের ছোট লেভেলের যে স্কুল যেখান থেকে টিন এজ শুরু হয়, মানে ধরুন 6, 7, 8, ওখান থেকে মানে স্কুল লেভেল থেকেই তাহলে বিষয়টাকে আইনের দিকটা বলুন বা সামাজিক মূলটাকে গেঁথে দেওয়ার কাজটা স্কুল থেকেই শুরু করা দরকার। তুমি একটা কথা বলেছিলে আইনের দিকটা, তুমি শুনলো না, তুমি একটা কথা শুরুতে বলেছিলে নিরসনের পথ। একটা দেখো, কথার আলোচনা থেকে বেরিয়ে আসছে, আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয়, আমরা স্কুলে বিভিন্ন অনুষ্ঠান হয়, ধরো এখন আমাদের এই 2 মাস ব্যাপী বাল্যবিবাহ রোধে প্রজেক্ট হাতে আছে, আমরা কাজ করছি, কিন্তু সারা বছর এটা কিন্তু সারা বছরের, কারণ এই সমস্যাটা সামাজিক সমস্যা, এবং এটার শিকড় যেহেতু গভীরে, আমার গভীরেই যেতে হবে। ক্লাস 6-এ যদি একটা ক্লাসে বালিকা মঞ্চ আছে, বালিকা মঞ্চর জায়গায় সমস্ত স্টুডেন্টকে নিয়ে, এবং আমি অনেক সময় দেখি শুধু বালিকা মঞ্চ বা অ্যাওয়ারনেস প্রোগ্রামে গেলে শুধু মেয়েদের আনা হয়। আমি আজকেও এই কথাটাই বলবো যে শুধু মেয়েদের নয়, কারণ সমস্যাটা সমাজের, ছেলে মেয়ে সবাই আসবে। তাহলে ওই রকম ছোট ছোট নাটক করা বা সিনেমা যেটা বললে, কারণ 3 মিনিট 4 মিনিটের ছোট সিনেমাতে দেখানো যায় পুরো ঘটনাটা, ওইভাবে যদি অ্যাওয়্যার করা, তাহলে কিন্তু আমরা একটা পথ পাই, বা একদম ইচ অ্যান্ড এভরি স্টুডেন্টকে ইন্টারভিউ না, ইন্টারেক্ট করা, হ্যাঁ বা না, 18 বছরের বিয়ে হ্যাঁ বা না দিয়ে প্রথমে হবে, তারপর আর একটু গভীরে ওখান থেকে আমরা আরবান স্কুলসে দেখি, বা আমিও যেরকম কনভেন্টে পড়েছি, আমাদের সেক্স এডুকেশন, এই জায়গাটা বলো। এবার ডাইরেক্ট বাল্যবিবাহ দিয়ে বললে তো ওরা আইডেন্টিফাই করতে পারবে না। মেনস্ট্রুয়াল হেলথ, সেক্স এডুকেশন, এগুলো হচ্ছে বেসিক। এবার ধরুন কোনো রুরাল জায়গায় এটা নিয়ে একটা কোনো স্টেপ নেওয়া হচ্ছে, অ্যাওয়ারনেস প্রোগ্রাম হচ্ছে, বাড়ির লোক যেতে দিচ্ছে না, এটা শোনার দরকার নেই, এটা তো জানার দরকার নেই, সব আবার কি এটা আবার আলোচনার বিষয়? এইটা যে আলোচনার বিষয়, এইটাকেই আইডেন্টিফাই করতে হবে। তো শুধু স্কুল বা প্রি পিউবার্টিকে টার্গেট করলে হবে না, মানে হোম টু হোম, ডোর টু ডোর, যেরকম সেলফ হেল্প গ্রুপস হচ্ছে, এখন অনেক মহিলাই তো করছে, আস্তে আস্তে তো এটা হচ্ছে, ওইভাবেই স্পিডটা হয়তো কম থাকবে, কিন্তু হচ্ছে, পরিবর্তন আসছে। আশাকর্মী আছে, অঙ্গনওয়াড়িতে লাগবে না, ছোট বাচ্চা আশা দিদিদের একটা ভূমিকা থাকবে। ওইটা আপনি যেটা বললেন, এটা একটা স্টাম্বলিং ব্লক আমাদের, মানে গ্রামীণ যে মানসিকতা, যে এই কথাগুলো শোনা পাপ, মানে আগে হলে এই শব্দটাই আসতো যে এই কথা, এটা কি আলোচনা, এটা পাপ, বড়দের বিষয়, এটা আলোচনা। কিন্তু মানে এই যে ব্যাপারটাকে একদম ভেতরে নিয়ে যাওয়া, একদম রুটে নিয়ে যাওয়া, এটা কিন্তু আমাদের স্কুল লেভেল বা বাড়িতে আপনি যেটা বললেন, কিন্তু এখন মা বাবাকে যদি আপনি বোঝাতে যান হয়তো বিরূপ আসতে পারে। সেজন্য যদি আমরা প্রথমে ছেলে মেয়ে এটাকে ধরি, এরকম ইনস্ট্যান্স হয়েছে যে ছেলে মেয়ে মা বাবাকে লিখতে পড়তে সই করতে শিখিয়েছে, মানে ওই আমরা যদি এবার উল্টো দিক থেকে কাটাটাকে ঘোরাই, তাহলে বোধহয় অনেকটা সুবিধা হবে আমাদের কাজে। যেরকম একদম ছোট্ট বয়স থেকে প্লে স্কুলে, আমার মেয়েও প্লে স্কুলে পড়ে, প্লে স্কুলে তাদেরকে গুড টাচ ব্যাড টাচ শেখাচ্ছে। তো এই যে পরিবর্তনটা আসছে, যে এত ছোট বয়স থেকে আমরা চেষ্টা করি, যেটাকে আমরা বলি প্লাস্টিক ইয়ার্স। প্লাস্টিক ইয়ার্স কেন? কারণ আমরা ওটাকে মোল্ড করে নিতে পারবো। তো
তো যত ছোট বয়স থেকে এই আইডিয়াটা, এই নলেজটা, ওদেরকেও তো একটা 3 বছরের শিশুকে আপনি কিভাবে বোঝাবেন? পুতুলের মাধ্যমে ছবি এঁকে, পেপারের টুকরে সুন্দর কিছু বানিয়ে ওরমভাবেও এইটাকে অ্যাপ্রোচ করতে হবে। কিন্তু কারণ তারা 16 বছরের ছেলে, কিশোর কিশোরী হলেও তাদের বোধগম্যতাটা তো আর ম্যাচুরিটি 16, লেভেলটা 18 নয়। ওইখানে আসে না। খারাপ হ্যাঁ। দিকটা তো আসে না, শুধু ওই যে বললাম রঙিন বা হ্যাঁ, যেটা flashy যেটা স্বপ্নের মতো যে জায়গাটা, সেই জায়গাটায় ওরা অনেক বেশি, কিন্তু ওই যে এটার খারাপটা কি, এবং এটার খারাপটা সারা জীবন ভুগতে হবে। ঠিক। 18 বছরের নিচের ভুলটা সামাজিকভাবে, পারিবারিকভাবে, অর্থনৈতিকভাবে, সাংস্কৃতিকভাবে, ঠিক। কারণ আমার শুরুটাই তো নড়বড়ে হয়ে একদম, যাচ্ছে একদম। ওই জায়গাটা থেকে উঠে আসার এই জন্য। ক্ষেত্রে হয়তো আমাদের একটা মানে যে প্রথাগত একটা ধারণা যে বাচ্চারা বুঝবে কিনা বা এদের বলা ঠিক হবে কিনা, এই প্রসঙ্গে আমি একটা ছোট্ট গল্প রবি ঠাকুরের এখানে আমার মনে পড়ছে, ওই জন্য বলি। রবি ঠাকুর যখন পিয়ারসন বা দীনবন্ধু এন্ড্রুজদের সঙ্গে কথা বলতেন, মানে শ্রীনিকেতন নিয়ে, তখন রথীন্দ্রনাথকে পাশে বসিয়ে রাখতেন। তো এরকম কয়েকদিন হওয়ার পর এরা জিজ্ঞেস করছেন যে গুরুদেব আপনি একে কেন বসিয়ে রাখছেন? তো রবীন্দ্রনাথ বললেন যে কেন, বসে থাকলে অসুবিধে? কেউ বলছে এত ভারী ভারী কথা ও কি করে বুঝবে? বলছে এখানে যে আমরা কথা বলছি ওর তো প্রত্যেক দিন 5টা হলেও শব্দ ওর মগজে ঢুকছে। প্রত্যেক দিন যদি 5টা 4টে 1টা 2টো করে শব্দ ওর মাথায় ঢোকে, একদিন হয়তো এইটাই মহিরু হয়ে পরিণত হবে। আমরা আসলে রবীন্দ্রনাথের আলোকে রথীন্দ্রনাথকে দেখতে পাই না, কারণ শ্রীনিকেতন এবং রথীন্দ্রনাথের ভূমিকা আমরা জানি যারা এটা নিয়ে। তাহলে মানে শিশু বয়সে বুঝবেন, আপনি যেটা বললেন যে মানে নার্সারি থেকেই যে গুড টাচ ব্যাড টাচ, এটা নিয়ে হয়তো অনেকে নাকশিট করবেন যে কেন এটা হচ্ছে। তো ওই প্রসঙ্গে আমার ওই গল্পটা মনে হয় যে শিশুর মাথায় 2টো শব্দ ওর মাথায় ঢুকবে, একদিন মহিরু হয়ে পরিণত হবে, নিজেই এইটাকে ও দাঁড়িয়ে প্রতিরোধ করবে, এই প্রতিরোধের ভাবনাটা ওর মধ্যে তৈরি হবে, এবং আত্মবিশ্বাস, আমি পারছি, এই যে আজকে আমি বিয়েটা রুখছি, এই আত্মবিশ্বাস, না বলার ক্ষমতা, আমাকে পড়তে দিতে হবে, আমি স্কুলে যাব না এটা হবে না, আমি স্কুলে যাব, আমি পড়বো, একটা আত্মবিশ্বাস যে আমার গড়ে তোলা, এবং সেই আত্মবিশ্বাসের জায়গাটা একটা ছোট বয়স থেকে হবে। হয়তো অনেকের পরিবার থেকে হয় না, কারণ হ্যাঁ এটাও ঠিক, এই মুহূর্তে হয়তো আমাদের ফার্স্ট জেনারেশন লার্নার খুব কম, পরিবার থেকে যে জায়গাটা হবে না। স্কুল কিন্তু আমাদের কাছে সত্যি কথা স্বর্গ, মানে একটা জীবন শুরু করা স্বর্গ। উনি যে বললেন যে আত্মবিশ্বাস, কনফিডেন্স, এটা অ্যাজ অ্যান অ্যাডাল্ট আমাদের দায়িত্ব যে আমরা আমাদের নেক্সট জেনারেশনকে এই কনফিডেন্সটা দিই, এটা আমাদের দায়িত্ব। আমার বাচ্চা কতটা কনফিডেন্ট হবে সে কিন্তু তার বাড়ির লোককে দেখেই শিখবে, তার মা বাবা, ঠাকুমা, দাদু, দিদা বা পরিবারে যা যা আছে। তো এটা বন্ধুর সঙ্গে মিশলে পরে সাধারণ একটা বিষয়, একটা বাচ্চা খেলতে গিয়ে পড়ে গেলে আমরা যদি বলি আর যেও না মাঠে, তাহলে তোর কোনোদিন মাঠ বা এই যে পড়ে গেলে কি করে প্রতিরোধ করতে হয়, পড়ে যাওয়াটা ওটা শিখবে না। সিগন্যালে একটা 4-5 বছরের বাচ্চা কেউ বেলুন বিক্রি করছে, কেউ দেশলাই বিক্রি করছে, সে তো খরচা তুলছে, তো সে যদি সেই জিনিসটা বুঝতে পারে তাহলে এটা তো আরো বেসিক জিনিস, আর এটা বোঝানোর দায়িত্ব আমাদেরই। আমরা সমাজের যারা আমরা বুদ্ধিজীবী শ্রেণীতে বিলং করি, এটা আমাদের আনস্পোকেন আনরিটেন দায়িত্ব, এই কনফিডেন্সটা আমাদেরই নেক্সট জেনারেশনকে পাস অন করতে হবে। আর এইভাবেই জেনারেশন বাই জেনারেশন চেঞ্জ আসবে, পরিবর্তন আসবে, এসেছে, এবং এটাই বিশ্বাস যে আসবে। এই প্রসঙ্গে একটা কথা বলি, দেখো আগে আমাদের সমস্ত বাড়িতে সবারই হেল্পিং হ্যান্ড লাগে। আগে আমরা কি দেখতাম, হেল্পিং হ্যান্ড যিনি মেইন আসবেন তিনি না এলে তার মেয়েটাকে আসতে পারছেন না, ছেলেটাকে নয় কিন্তু মেয়েটাকে, কারণ লিঙ্গ বৈষম্যের এই জায়গাটা, এই বাল্যবিবাহের ক্ষেত্রে লিঙ্গ বৈষম্য ভীষণভাবে আসে। কেন? মেয়েটাকে পড়িয়ে কি হবে, বিয়ে দিতে হবে, সেই তো ঘরের কাজই করবে, এবং যত বড় হবে মানে যাদের ওই যে ডাউরি বা যৌতুকের ব্যাপারটা আছে কিন্তু, যে আমার ডাউরি অনেক বেশি দিতে হবে, আমি দিতে হবে। তো সেক্ষেত্রে কি হবে যে আমি আমার মেয়েটাকে পড়াবো। এখন কিন্তু কোনো বাড়ির যারা হেল্পিং হ্যান্ড আসে, তুমি কাউকে দেখবে না নিজে না এলে ছেলে বা মেয়েকে পাঠাচ্ছে। ছেলেকে তো কেউ খুব একটা পাঠায় না, মেয়েকে পাঠাচ্ছে। বা তাদের বাচ্চারাও মাধ্যমিক দিচ্ছে, আমার মেয়ের পরীক্ষা আছে, আমার পরীক্ষা আছে, আমি 3 দিন আসবো না, এবং আমরা সাপোর্ট করছি, আমরা কিন্তু সাপোর্ট করছি। আমরা সাপোর্ট করছি কেন? সচেতন ভাবে। না, আমাদের এই মানে যখন রেজাল্ট বের হয়, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বের, তখন কিন্তু আমরা দেখতে পাই যে অনেক পরিচারিকা, রিক্সা চালক, দিনমজুর, ওই রকম মানে অল্প আয়ের ফ্যামিলি থেকে বেশ ভালো ভালো রেজাল্ট করে ছেলে মেয়েরা আসছে এবং কোথাও কোথাও সংবর্ধিত হচ্ছে। এটা সোসাইটিতে একটা ইনস্ট্যান্স, মানুষরাও কিন্তু এটা অ্যাকসেপ্ট করছে যে পড়াশোনার ওই দিকটাতেই আমাদের যাওয়া উচিত, বিকল্প নেই। সচেতন হওয়ার ক্ষেত্রে সামাজিকভাবে প্রতিরোধ করতে গেলে শিক্ষা একটা অন্যতম মাধ্যম, আর এইটা একদম মানে খুব
নিচু স্তরে, মানে স্কুল লেভেলের একদম নার্সারি লেভেল থেকে আপনি যেটা বললেন, একদম। ওইখান থেকেই আমাদের এই যে শুরু করতে মানে হবে। এই যে আমরা যে 6 বছরের স্কুল যেতেই হবে, স্কুল ছুট হলেই যেন ছুট না হয়, তাদের স্কুলে ফিরিয়ে আনা। তারপর ধরো আমাদের মিড ডে মিল, কতগুলো কম্পোনেন্ট এসে একদম, গেছে, একদম। ইউনিফর্ম, মেয়েদের জন্য বাইসাইকেল, সবগুলোই কিন্তু ঘুরে ফিরে আমাকে প্রতিষ্ঠিত করার অর্থ কি, একদম। আমি যেন কম বয়সে বিয়ে করে দেশের যে জাতীয় সম্পত্তি, বা আমরা জাতীয় সম্পত্তি বলতে কি মানব সম্পদকেই তো বলি, জেনারেশন। সেই মানব সম্পদ, যে মানব সম্পদ আছে, সেই মানব সম্পদ শ্রেষ্ঠ সম্পদ। ঠিক। সেই সম্পদটা যদি আমাদের, আমরা জানি এখন আমাদের দেশে ইয়াং জেনারেশন সবচাইতে বেশি, তো তারা যদি স্টেবল হয়, শিক্ষা থাকলে সংস্কৃতি থাকবে, সামাজিক অবস্থান থাকবে, একদম। অর্থনৈতিকভাবে স্টেবল হবে, আর সবচাইতে বড় কথা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকবে। তাহলে ওই সচেতনতাগুলো যদি ওদের মধ্যে একদম ছোট বয়স থেকে ঢুকিয়ে দেওয়া হয়, তাহলে নন্দিয়াদি যে বিষয়গুলো বললেন যে অর্থনৈতিক, সামাজিক যে দায়িত্বশীলতা এদের মধ্যে তৈরি হবে, এবং এই Composite জাতীয় growth। এই জাতীয় মানে সামাজিক কোনো অপরাধ বা কোনো মানে দুর্নীতি ঠিক বলা যাবে না, মানে এইটা মানে ক্রাইমগুলোতে জড়াবে না, ক্রাইমও কারণ আসে, এর পেছনে ক্রাইমে ক্রাইমও জড়াবে আসে, না, জড়াবে কারণ না। হ্যাঁ, আজকে যখন আমরা জানি প্রতিরোধের জায়গা তৈরি হবে, বা এদেরকে হন্ট করবে। নিজেরা না পারলেও আপনি যেটা বললেন যে আমি পঞ্চায়েত সেক্রেটারিকে গিয়ে বলবো, ডিএম কে গিয়ে আমি কি বলবো, করে বিডিও কে করবো গিয়ে জানি না বলবো, হয়তো, কি বা ওই নালিশ সাহসটা, করার সাহস। সাহস নেই, ওই নালিশ করার নারিশমেন্টটা সাহস। যদি তৈরি হয়ে যায়, তাহলে ওই প্রতিরোধের সাহসটা তৈরি হবে, তাহলে একদম মানে তলা থেকে এরা মানে এই জাতীয় প্রতিরোধ কোথায় গিয়ে করতে হবে ওই জায়গাটা যখন জেনে যাবে এবং সচেতনতা বোধ তৈরি হবে, তখন গিয়ে ওই জায়গাটাতে গিয়ে দাঁড়াতে পারবে। একটা পজিটিভ বার্তা আমরা সোসাইটিকে দিতে আরেকটা পারবো। জিনিস, এই যে আমরা হেলথের ঝুঁকি বলছি, বাল্য বিবাহে কিন্তু এইডস এর সম্ভাবনা, কারণ ওই যে লোয়ার ইনকাম গ্রুপ বা ধরো ঠিক। একাডেমিক কেরিয়ার মানে নেই, কোনো কিছুই নেই, মাধ্যমিকও পাশ করেনি, না। হয়তো কোনো জায়গায় কারখানায় কাজ করছে বা কোথায় যাচ্ছে গাড়ির কোন হ্যাজার্ডাস এনভায়রনমেন্টে কাজ করছে, অবশ্যই ড্রাইভার বা মিশে গাড়ি ফ্যাক্টরি ফ্যাক্টরিতে কাজ করছে, যে কোনো কিছুতে কোথায় যাচ্ছে সে জানে না, খারাপ দিক জানে না। যতই আমরা আজকে এইচআইভি পজিটিভ নিয়ে কথা বলি, কিন্তু একটা মানে নির্বোধ মেয়ে যার কোনো কিচ্ছু জানার নেই, ওই বাড়ি থেকেই হয়তো বিয়েটা দিয়ে দিয়েছে, সে কিন্তু বহন করে নিচ্ছে। এই ঘটনাগুলো মানে সত্যিকারের সব দিক থেকেই বোধহয় আমাদের মূল কথা সচেতনতা, একদম একদম সচেতনতা আর সাহস। আর প্রত্যেক সাহস। আর ওটা ওর কাজ, ওই কমিউনিটি করবে, ওরা কমিশনে আছে, ওরা ওই এনজিওতে কাজ করে, উনি সরকারি আধিকারিক না, আমি আপনি কিন্তু না। সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা আমাদের আলোচনার প্রায় শেষ প্রান্তে চলে এসেছি, প্রায় না শেষ প্রান্তে এসেছি। একটা কথাই আমাদের দুজন আলোচনা, নন্দিতাদি এবং সুলগ্নার কথা থেকে আমরা যেটা বুঝতে পারলাম, যে চ্যারিটি বিগিনস এট হোম। আমরা যেখানে দাঁড়িয়ে আছি আমাদের শুরুয়াতটা ওখান থেকেই করতে হবে। এটা নার্সারি হোক, প্রি প্রাইমারি হোক, স্কুল হোক, কলেজ হোক, সামাজিক কোনো সংস্থা হোক, ক্লাব হোক, কোনো সরকারি ব্যবস্থাপনাই হোক, আমরা যেখানে দাঁড়িয়ে আছি আমরা এ নিয়ে সচেতনতা সেখান থেকেই শুরু করব। আমাদের আলোচনায় আজকে এই জায়গাটাই উঠে এসছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।